বিশেষ কিছু আমরা অক্ষর আছে যা আমরা প্রয়োগ করে থাকি সাধারণত বর্ণমালার ক্ষেত্রে, যা হচ্ছে আমাদের এখানে স্বরবর্ণ আমরা দেখে নিয়েছি। এবার হচ্ছে ব্যঞ্জনা। ব্যঞ্জনটা আমাদের প্রয়োজন হয়, তাছাড়া মানে একটা হলো ভোয়েল, একটা হলো কনসোনেন্টস। তো ব্যঞ্জন বর্ণ আমরা বলি। আর আরেকটি কথা, এই ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করবার জন্য আমি একটু এটা বড় করে দিচ্ছি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করবার জন্য যেটি আমাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলো আমি এটা এখন জাস্ট বুড়ি ছুঁয়ে যাচ্ছি, কিন্তু একটি বিশেষ কথা এখানে বলে রাখা প্রয়োজনীয়, যে পাণিনি যখন ব্যাকরণ শাস্ত্র রচনা করলেন, পাণিনির আগেও অনেক বৈয়াকরণ ছিলেন, পাণিনির পরেও হয়েছেন। বাংলায় ব্যাকরণের একটি স্বতন্ত্র ধারাও ছিল, যেমন মুগ্ধবোধ ব্যাকরণ, এরকম অনেক কিছু ছিল। পড়া হতো মুগ্ধবোধ ব্যাকরণ, কয়েক বছর আগে অবধি টোলের পরীক্ষা হতো, এখন জানি না হয় কিনা। কিন্তু হ্যাঁ, ওই বাচস্পতি মহাশয় ওখানে ওনারা ওটার মধ্যে দেখে মানে পড়েছিলেন যে হ্যাঁ, উনি হ্যাঁ, মুক্তবোধ ব্যাকরণ। হ্যাঁ। মানে বিদ্যাসাগরের সময় এটা চলতো, এবং অনেকেই আমরা চিনি যারা ওই মুগ্ধবোধ, এখনো কিছু লোক এরকম আছেন যারা মুগ্ধবোধ পরীক্ষা পাস করেছেন। তো পাণিনির ব্যাকরণের একটি বিশেষ বিশেষতা আছে বা বৈশিষ্ট্য আছে, সেটি কি? পাণিনি যখন ব্যাকরণ বলছেন, তিনি সব কথা সূত্রাকারে বলছেন। একটি বিশেষ গল্প আছে এর পেছনে। গল্পটি হলো, সংস্কৃত ভাষার প্রয়োজন কি, সংস্কৃত ভাষার যখন আমরা, পতঞ্জলি ঋষি যখন ব্যাখ্যা করছেন, মহাভাষ্য লিখেছেন, তিনি বলছেন শব্দানুশাসনম। শব্দানুশাসনম, এই শব্দানুশাসনম করবার দরকার কি? শব্দে একটি রেগুলেশন আনা, শব্দের অর্থ যাতে ঠিক ঠিক অবগত হতে পারি, তার জন্য একটি নির্দ্বন্দ্ব নিয়মাবলী তৈরি করা, এটা হচ্ছে শব্দানুশাসন। এটির প্রয়োজন কি? এটি প্রয়োজন হচ্ছে এই যে যাতে লোকজন শব্দের ঠিক ঠিক উচ্চারণ করে, ঠিক ঠিক অর্থ জানতে পারে। এটা করবার জন্য মহর্ষি পতঞ্জলি কি করেছেন? তিনি বিশেষ কিছু সংজ্ঞা তৈরি করেছেন, যেগুলো সংস্কৃতের কোনো অভিধানে, বাচস্পত্যম বা শব্দকল্পত্রুম, এইসব অভিধানে সেই শব্দগুলির কিন্তু কোনো মানে আমরা খুঁজে পাবো না। যেমন, এটা বলে রাখি এখানে, এই যে আমরা বলছি ক, কয় হলান্ত, ক কয় হলান্ত আছে এবং তার সঙ্গে আমি একটি অ যুক্ত করছি, তাহলে আমি গিয়ে ক বলতে পারছি। এক সেকেন্ড, এখানে দেখছি কেউ আবার এক সেকেন্ড, এখানে কেউ অ্যাড হতে চাইছেন, আমি অ্যাড করে দিই চট করে। আহ, হুম, হ্যাঁ। তো এই যে ক বলবার সময় যখন একটি বিশেষ বর্ণ, বিশেষ স্বর আমরা ব্যবহার করছি, অ, আ, ই ইত্যাদি, এই স্বর সমূহকে বলা হয় আচ। এই স্বর সমূহকে বলা হয় আচ। কিভাবে আসছে? বলা হচ্ছে যে শিবের, পাণিনি যখন তপস্যা করলেন, শিবের ডমরু বাজলো, শিব দর্শন দিলেন, ডমরু বাজালেন, এই ডমরুর থেকে 14টি সূত্র বেরোলো। আই উন রেল রেক, এই ওং আই আউচ, এরকম করে অনেক কিছু, 14টি সূত্র, যাকে আমরা মাহেশ্বর সূত্র বলি। এখানে বলে রাখি, আই উন রেল রেক, এ ওং আই আউচ, এই যে আই উন থেকে নিয়ে আউচ অব্দি গেলাম, এই পুরোটি যদি আমরা খেয়াল করি, চয় হলন্তা, চ হলন্তাটাকে যদি ছেড়ে দিই, এটা রিপ্রেজেন্ট করছে স্বরস সমূহকে। এবং যখন স্বরস সমূহ বলছি আমরা, ওখানে কিন্তু এইগুলো সবকটা কিন্তু আই উন রিল রিক যাই আসছে, এ ওং আই আউচ, সবকটা কিন্তু হ্রস্ব বা হ্রস্ব হচ্ছে। কিন্তু আমরা এর মধ্যে এর দীর্ঘ ভেরিয়েশন গুলোকেও নেব, তাছাড়া প্লুত ভেরিয়েশন গুলোকেও নেব। উচ্চারণের বিষয় এগুলো আমরা আগেই ক্লাসেই দেখেছি, যে একটি বর্ণ যদি উচ্চারণ করতে 1 ক্ষণ সময় লাগে,
অ, 2 ক্ষণ সময় লাগে আ। তো এইগুলোকে বলা হয় হ্রস্ব বা দীর্ঘ। এই যে অ থেকে চ অবধি গেলাম, চটাকে বাদ দিলাম, এই পুরোটাকে বলা হচ্ছে আচ। মানে যখনই আমি আচ বলবো, আমরা বুঝে যাব যে আমরা এখানে সব কয়টি স্বরবর্ণের কথা বলছি। বলবার বক্তব্য এই যে যখন আমরা কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে আচবর্ণ প্রয়োগ করব, মানে সব কয়টি স্বর সমূহের যে কোনো স্বর আমরা ব্যবহার করব, তখনই সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করতে আমরা সক্ষম হব। এবার ব্যঞ্জন বর্ণ যেগুলি আছে তার কিছু উচ্চারণ স্থান আমরা দেখি। এটা খুব প্রয়োজনীয়, কারণ আমি বারবার একটা কথা বলছি যে পাণিনি যখন সূত্রের কথা বলছেন, পাণিনি কিন্তু সবই তার মেটা ল্যাঙ্গুয়েজ। তিনি কিন্তু ব্যাকরণের লৌকিক লৌকিক ভাষায় তিনি সংস্কৃত এই ব্যাকরণ লেখেননি। তার নিজের একটি ভাষা আছে। সেই ভাষাকে বোঝবার জন্য আমাদের প্রয়োজন যে আমরা কিছু খুব মানে কিছু তার সংজ্ঞাগুলোকে বুঝি। যেমন প্রথম সংজ্ঞা যার সঙ্গে আমাদের আজকে পরিচয় হয়ে গেল, আচ্ছা, এটা আমার প্রথম দিনই করে দেওয়া উচিত ছিল, কিন্তু আজকে করলাম, যে আচ্ছা, স্বরবর্ণকে। একটা একটা প্রশ্ন ছিল সুমন, যে হুম। পাণিনি যিনি যখন ব্যাকরণ রচনা করেছেন, হুম। এটা শোনা যায় যে উনি বেদকে রক্ষা করার জন্য ব্যাকরণের রচনা করেছেন, মানে হ্যাঁ। বেদ রক্ষার্থে ব্যাকরণ, এটাই নাকি? এটাই কি কারণ যে ওনারটা সাধারণ ভাষা, মানে সংস্কৃত ভাষার ইসের জন্য আচ্ছা, মানে? বুঝতে হ্যাঁ। পেরেছি। হ্যাঁ, তো হুম। পাণিনি বেদ রক্ষার কথা ওখানে বলেছেন, মানে পাণিনি নিজে ডাইরেক্টলি কিছুই বলেননি, যা বলছেন পতঞ্জলি বলছেন, ঠিক আছে? তো পাণিনির ব্যাকরণের যে মোটিভেশন, সেটি এটাই যে পাণিনি যখন ব্যাকরণ রচনা করছেন, তো সেটার মোটিভেশন কি বেদ রক্ষার্থ। এবং তিনি আরেকটা কথা বলছেন, এই জায়গাটা একটু বলে দিই, তারপরে আমরা আবার বিষয়বস্তুতে ঢুকবো। সেটা হচ্ছে যে উচ্চারণ এবং শব্দের অর্থে ঠিক ঠিক অবগতি, এটার প্রয়োজন কি, ঠিক উচ্চারণ এবং ঠিক ঠিক শব্দার্থ জানা। এর প্রয়োজন হচ্ছে যে যদি সেটা না হয়, তাহলে আমরা ম্লেচ্ছত্ব লাভ করব। এটি বলেছেন। ম্লেচ্ছত্ব বলতে কি, যে ঠিক ঠিক সংস্কৃত বলতে পারে না। এটি পাণিনি ওখানে উদাহরণ দিয়ে দেখিয়েছেন, যে মানে পতঞ্জলি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ম্লেচ্ছের উচ্চারণ ভুল হবে, সংস্কৃতের উচ্চারণ ভুল হবে, এরকম করে তিনি বলেছেন। তো উচ্চারণ ভুল হলে এমনিতেও কর্মকাণ্ডে কোনো ফল পাওয়া যায় না, কারণ সেখানে অঙ্গহানি হয়। আর অর্থ যদি না জানি, তাহলে বেদের উপাসনা অঙ্গ যেটি আছে, সেটিও ঠিক ঠিক আমরা বুঝতে পারি না। আমরা এই যে বলি ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন, এই কথাটি যখন বলি, ব্যাকরণ না জানলে তো এর অর্থ জানতে পারবো না। অর্থ না জানলে ভাবনা, ভাবনা শব্দটি তুমি ভালোই বুঝছো এটার কি অর্থ হয় উপাসনার ক্ষেত্রে, ভাবনাই করতে পারবো না। কাজেই সেখানেও মানে সে কর্মকাণ্ড হোক, রিচুয়ালিস্টিক পোর্শন বা উপাসনা, সেটাও রিচুয়ালিস্টিক ইন আ সেন্স, দুটোরই ফলই হবে না। ওই ফলের কথা পতঞ্জলি কিন্তু খুব স্পেসিফিক্যালি বলেছেন, যে ব্যাকরণ রচনার প্রয়োজন কি, বেদ রক্ষা। বেদ রক্ষা কি করে হবে? উচ্চারণ এবং অর্থজ্ঞানের মাধ্যমে। সেটির প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি, ফল পাবো কর্মের। যাই হোক, আমি এবার বিষয়বস্তুতে ঢুকে যাই। সেটি হচ্ছে বর্গীয় ব্যঞ্জনানি। এটি খুব দরকার জানা। আমি আবারও বলছি, পাণিনি কিন্তু সব জিনিসেরই জন্য একটি বিশেষ সংজ্ঞা প্রয়োগ করেছেন, বিশেষ বিশেষ সংজ্ঞা তিনি দিচ্ছেন। আমি বলে যাব, যদি কিছু জিনিস স্লাইডসে নেই, কারণ এটা আমি তৈরি করিনি, আমার স্লাইডসগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমি বা ম্যাটেরিয়াল তৈরি করছি, সেটাও সাপ্লাই করব। যেটা এখানে জেনে রাখার প্রয়োজন, যে আমরা যখনই বলছি, এখানে দুটো জিনিস দেখছি। প্রথম কথা, ক খ গ ঘ না, তারপরে বলছি এটাকে কবার গাহা, তারপরে লেখা আছে কান্ঠাহা, তারপরে বলছি চা ছা যা ঝা ন্যা, তারপরে বলছি চাওয়ার গাহা তালু বা টাওয়ার গাহা মূর্ধা। এগুলি কি? এগুলিকে বলা হচ্ছে উচ্চারণের প্রয়ত্ন স্থানানি, প্রয়ত্ন স্থানানি। অর্থাৎ এই বিশেষ ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে গিয়ে যেই শরীরের, মানে বিশেষ করে এই যে গলার যে জায়গাটা, গলার আশেপাশের কণ্ঠ, মুখ,
দাঁত, জিভ, তালু ইত্যাদি যা আছে, এগুলির বিশেষ বিশেষ বর্ণের জন্য এগুলির বিশেষ প্রয়ত্ন আমাদের দরকার হয়। যেমন যখন আমরা ক বলছি, আপনারা নিজে নিজে বলে দেখতে পারেন, যখন ক বলছি তখন কিন্তু কণ্ঠে একটি প্রয়ত্ন অনুভব করছি। কণ্ঠটা ধরলেই বুঝতে পারবো যে অন্য যে কোনো অঙ্গের চেয়ে কণ্ঠে একটি ভাইব্রেশন পাচ্ছি। ক, বা যখন খ বলছি বা যখন গ বলছি একটা পাবো। গ এর ক্ষেত্রে বিশেষ করে দেখি, এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ কি, যে যখন আমরা গার্গল করি তখন একটা গ গ গ আর বা ঘ ঘ ঘ এরকম একটি শব্দ আসে, এবং তখন কণ্ঠটাও আমাদের বিশেষ একটু জোরে জোরেই ভাইব্রেশন করে। কাজেই সেখানে বোঝা যাচ্ছে যে ক খ গ ঘ অঙ্গ ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু মানে এগুলোর উচ্চারণের জন্য আমাদের কণ্ঠের প্রয়োজন। তারপরে আছে চ ছ জ ঝ ঞ। এটার জন্য আমরা দেখছি যে তালু, তালু আমি এখানে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা একটু পরে আমি দেখিয়ে দেব। চ ছ জ ঝ ঞ, এটার জন্য তালুর প্রয়োজন হচ্ছে। তারপরে ট ঠ ড ঢ ণ, এটার জন্য মূর্ধা একটু উপরের দিকে গিয়ে লাগছে জিভটা। ঠিক সেইভাবেই ত থ দ ধ ন বা প ফ ব ভ ম, এগুলো এই জায়গাটা একটু আমাদের ঠিক করে দেখার দরকার। আমরা উর্দুর যে সংস্কার আমাদের থাকে, সাধারণত আমরা যখন হিন্দি বলি, হিন্দির সঙ্গে উর্দুর সংস্কার আজকাল মিশে যায়। কাজেই যখন আমরা সংস্কৃত বলি, আমরা এই ভুলটি বারবার করে থাকি। আমরা ফ বলি না, আমরা ফ ফ বলি, ফলম, কিন্তু সেটি ঠিক নয়। আমাদের এখানে ফলম বলে কোনো শব্দ নেই, আমাদের এখানে আছে ফলম। ঠিক আছে, এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আরেকটি কথা, পাণিনি এইগুলির কায়ের পর, আচ্ছা, কায়ের পর যেটা এসে আছে তোমার পঞ্চম যেটা ব্যঞ্জন আছে, হুম, সেটার এক্সাক্ট উচ্চারণটা কি? এটা না বলি, না, না একটা নেজাল টোন দিয়ে না, না বলতে হয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এবার না। না, তো হ্যাঁ না, এই না আর এটা আনার মধ্যে কি, মানে এটা আনা, আর তাহলে ওটা কিরকম হবে যেটা ওটা মূর্ধন্য হচ্ছে ন বলছি? নেজাল না, একটা হচ্ছে না, একটা হচ্ছে না, হ্যাঁ, এই জিনিস না, এরকম মানে না, আমি ঠিক হ্যাঁ এটা, আচ্ছা, হ্যাঁ এটা ঠিক মানে হ্যাঁ তুমি পেরেছো, কিন্তু ঠিকই এইভাবেই ওকে, করতে হয়। ওকে। ছোটবেলায় আমরা সাধারণত যেটা করতাম, এটা আঙ্গা আঙ্গা করতাম, কিন্তু আঙ্গা হবে কি হ্যাঁ, করে? হ্যাঁ, আমাকে তো মানে অ্যাকচুয়ালি আমি ওটার জন্য প্রশ্ন করেছি, কেন কি আমাদের এখানে শেখানো হতো এরকম শেখানো হতো, হ্যাঁ তাই প্রশ্ন হ্যাঁ। হ্যাঁ, মানে ওটা উচ্চারণের সময় দেখবো কিন্তু ওইভাবেই আসবে, যখন আমরা বলবো ইয়েস, তারাঙ্গাহা, হ্যাঁ, ওইভাবেই আসবে। তারাঙ্গা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এমনি যখন এটা আলাদাভাবে উচ্চারণ করতে হয় তখন এইভাবে করা হয়। ঠিক আছে, তো যাই হোক এবার আহ, হ্যাঁ, যেমন একটা কন্ট্রোভার্সি আছে, আমরা যখন গিয়া বলবো কি জিয়া বলবো কি নিয়া বলবো, এইগুলো নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। তো আচ্ছা, এটা এটা তো ন্যায়ই হবে না, কারণ কিন্তু যা আর ন্যা, হুম, এটা দুটো যুক্ত হই তো জ্ঞান হচ্ছে, মানে জ্ঞান। তো এক্স্যাক্টলি যা, সেটাই। হ্যাঁ, জ্ঞানম, হ্যাঁ। হ্যাঁ, আর মারাঠিরা ওটা বেশ সুন্দরভাবে লেখে, ইংলিশে ওরা DNYA জ্ঞানেশ্বর এইভাবে ওরা লেখে। ওদের জিনিসটা আমার বেশ ভালো লাগে, ওটাতে কনফিউশন থাকে না। ওরা দেখবে জ্ঞানেশ্বর লেখে না, ওরা JNA এইভাবে হ্যাঁ, লেখে না। যে, বা হ্যাঁ, ওরা অনেক সময় GY তো ভুল করেও লেখে না, ওরা হ্যাঁ, লেখে ওরা ডি। যে, হ্যাঁ, যে হ্যাঁ লেভেল, যে লেখে না, হ্যাঁ। হ্যাঁ, DNYA জ্ঞানেশ্বর এইভাবে লেখে। যাই হোক, তো আহ, আমরা এবার ঢুকে যাই। হ্যাঁ, আরেকটি কথা এখানে বলবার প্রয়োজন আমার মনে হচ্ছে, সেটি হলো যে এই কওয়ারগাহা, চাওয়ারগাহা, টাওয়ারগাহা, তাওয়ারগাহা, পাওয়ারগাহা, এইগুলির কিন্তু নাম আছে বিশেষ। কি নাম আছে? কুচু টুতু পু, এটা হচ্ছে নাম। আমরা যখন ব্যাকরণ সূত্র যদি কিছু দেখব, সবটা দেখা সম্ভব না, 4000 সূত্র আছে, কিছু দেখব, যখন সন্ধি দেখব কিছুটা দেখতে হবে, তখন এটা আমাদের প্রয়োজন বিশেষভাবে হবে। একটু পরেও আমাদের এটা দেখতে হবে, আমি এক্ষুনি দেখাচ্ছি। কুচু টু তু পু, যখন কু বলবো তখন বলা হবে কা খা গা ঘা ন্যা, যখন চ বলবো চা ছা যা ঝা ন্যা, যখন যখন টু বলবো টা ঠা ডা ঢা না, এইভাবে আমরা এগিয়ে যাব। এরপরে কিছু অন্য বর্ণ আছে, ইয়ারা লাভা সা সা সাহা। তো এই বর্ণগুলো আছে, এই বর্ণগুলো উষ্মা
দেয় আমাদেরকে, মানে যদি কেউ সা 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 বলতে থাকে অনেকক্ষণ, নিজে অনুভব করব গলার জায়গাটা গরম হয়ে গেছে। এগুলির বিশেষ আহ, হ্যাঁ, এদেরকে আবার বলা হচ্ছে অবর্গীয় ব্যঞ্জনানি বলা হচ্ছে। এগুলো কোনো বর্গের মধ্যে পড়ে না, কিন্তু এদের একটি নাম আছে, সেটা আমরা দেখছি এবার। আচ্ছা, ব্যঞ্জন একটা প্রশ্ন আছে সমাজে। বলো। আহ, আহ, আমরা যেরকম যখন আমরা শিবসূত্র যখন আমাদের অধ্যয়ন করি, হুম তখন হুম আমরা বলি যে হার্টের থেকে স্বরবর্ণ বেরোচ্ছে, কণ্ঠের থেকে ইসে বেরোচ্ছে তোমার এই ব্যঞ্জন বেরোচ্ছে, মানে হার্ট, কণ্ঠ আর মুখ, এই বৈখরি মানে এই তিনটা জায়গার থেকে আমাদের এই তিনটা স্বরের এসে আমরা ভাগ, না না সরি, কণ্ঠ, মানে কণ্ঠের থেকে আমাদের স্বর বেরোচ্ছে, আর জিহ্বার থেকে আমাদের ব্যঞ্জন বেরোচ্ছে। এটা কি পানিনিতেও এটাই মানা হয়? না না, পাণিনিতে মানে মানে দেখো, জিহ্বা তো সবসময় প্রয়োগ হবে, এই কথাটা বলে রাখি। আমরা যখন উচ্চারণ স্থানানি বলি, তখন হচ্ছে কোন অঙ্গের বিশেষ প্রয়ত্ন আছে। জিভের প্রয়ত্ন কিন্তু ব্যঞ্জন যখন তুমি বলছো সবেতেই আছে, যেটা যেই যেই দিক থেকে তোমার কথাটা ঠিক গ্রহণযোগ্য, যে হ্যাঁ জিভের প্রয়ত্ন তো হবেই। কিন্তু শুধু কি জিভ লাগবে, একটি কোনো বিশেষ অঙ্গের প্রয়ত্ন তার সঙ্গে থাকবেই। যখন বলছি বলছি, তখন একটি জিভটাকে নিচে চেপে দিতে হচ্ছে, জিভ ছাড়া তো হবেই না, ক খ গ ঘ কিছুই আসবে না। তো মানে কোনো কোনো বর্গের কোনো বর্ণই আসবে না এইটা কেন, ছাড়া। মানে আ থেকে আহা পর্যন্ত কি জিভ ছাড়া আসবে না? না, আমি বলছি খ গ ঘর জন্য। ওকে ওকে যখন ওকে। হ্যাঁ, যখন আ আ ই ই এসব বলছি, তখনও তুমি দেখো না, জিভের কিন্তু প্রয়োগ তো তোমার তখনও করতে হচ্ছে। যখন বলছি, জিভ তো লাগছে কোথাও গিয়ে, জিভ ছাড়া তো সেটাও হচ্ছে না। তো একটু আলাদা আছে, ঠিক আছে। আর আমরা অ্যাজ সাচ পাণিনিতে আমরা কিন্তু এইভাবে আমরা বিশেষ প্রয়ত্নকেই উচ্চারণ স্থান ধরি। আমি দেখাচ্ছি সেই জায়গাটা। মানে ইনফ্যাক্ট আমরা তো এটা ডিসকাস অলরেডি করে নিয়েছি কিছুটা। আহ, এক সেকেন্ড। হ্যাঁ, এইগুলির কিছু নাম আছে, এই যে অল্প প্রাণাহা আর মহাপ্রাণাহা, মানে প্রাণ প্রয়ত্ন। প্রাণ প্রয়ত্ন মানে এখানে বুঝতে হবে এই পঞ্চপ্রাণ ওই সব না, ইগনোর করে দিয়ে বলতে গিয়ে যেটা আমার বিশেষ বায়ুর প্রয়ত্ন হয়, বলতে গিয়ে যখন আমার বিশেষ লাঙ্গের একটা এফার্ট দিতে হয়, সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণাহা। আর অল্প প্রাণাহা মানে হয়ে যাচ্ছে যেখানে একটু কম, ক খ, এই মানে যখন বলছি ক গ ইত্যাদি ইত্যাদি। আমি ডিটেলস একটু আপাতত স্কিপ করছি। অনুনাসিকা আছে কিছু। অনুনাসিক মানে যখন নাকে বলছি, এটা তো সব জানা আছে আমাদের, যে ইয়া বা নিয়া বা না বা না, সবেতেই নাকের প্রয়োজন হচ্ছে, এগুলোকে অনুনাসিকা নেজালস বলা হচ্ছে। তো এরপরে কিছু ব্যঞ্জন আছে যাকে কর্কশ বা মৃদু বলা হচ্ছে। যেমন এই যে ক খ চ ছ ট ঠ দ ত থ প ফ, এগুলোকে বলা হচ্ছে কর্কশ, কর্কশ। তারপরে হচ্ছে গ ঘ ঞ ঝ ঝ ঞ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে মৃদু, শুনতে মৃদু বা উচ্চারণ করতে মৃদু। এগুলি সবই ফোনেটিক্সের জিনিসপত্র, অনুভবগম্য, নিজে প্র্যাকটিস করলে বোঝা যাবে যে সত্যি এগুলো কর্কশ বা মৃদু হয়। ঠিক আছে। তো এবার আমরা আসি এতে আমরা আসি সংস্কৃত বর্ণমালায়। বর্ণমালায় আমরা দেখছি যে আহ, এই আমাদের 50 বর্ণ মহিমা এখানে দেওয়া আছে। মানে ইনি এখানে অধিষ্ঠান করছেন 50টি অক্ষর, মোটামুটি 50-51। অনেকে এবার যদি আহ, স্বরের আমরা যদি ইয়ে করি, স্বর যদি আমরা উদ্দাত অনুদ্দাত স্বরিত ইত্যাদি নিই, তাহলে অনেক বেশি প্রভেদ হতে পারে, কিন্তু মূল স্বর বা মূল ব্যঞ্জন এই দাঁড়াচ্ছে, যেগুলো আমরা দেখি 50-51 ওইভাবে দেখা হয়। এখানে যদি একটা দীর্ঘ রেকার যদি নিয়ে নিই, তাহলে সেটা আমাদের 51তে গিয়ে দাঁড়িয়ে যাবে। যাই হোক, তো এটাই বলছিলাম যে বর্ণোৎপত্তি স্থানানি, বর্ণের উৎপত্তি স্থান কি বা বিশেষ প্রয়ত্নের স্থান কি, এগুলো এখানে বলা আছে। এই যে বলছিলাম অল্প প্রাণ বা মহাপ্রাণ, তার জন্য এই জায়গাটা উরাহা বা আমাদের যে লাংস, সেটির প্রয়ত্ন সেখানে দরকার হয়।
আবার জিহ্বা মূল আছে, কণ্ঠ আছে, তালু আছে, দন্ত আছে, ওষ্ঠ বা ঠোঁট বা আমাদের এখানে মূর্ধা আর নাসিকা, এগুলো আমরা দেখতে পাচ্ছি এই এই ডায়াগ্রামে। এবার বলবার বক্তব্য কি, যখনই আমি ক বলবো তখন বিশেষভাবে এই কণ্ঠের এই জায়গাটা, ল্যারিংস, সরি, থ্রোট, এই জায়গাটি আমাদের এখানে প্রয়ত্ন আমরা বুঝতে পারবো। কা যদি দীর্ঘ করে কা বলি, দেখবো ভাইব্রেট করছে, একটা ভাইব্রেশন আমরা নিজেই ফিল করতে পারবো। আহ, এইভাবেই বাকিটাও আমরা করে দেখতে পারি। মুখস্থ করার ফর্মুলা আছে, সংস্কৃতে সবই সূত্রাকারে ফর্মুলা আছে। আগেই বললাম পাণিনির নিজের ভাষা আছে। আচ্ছা, এই কথাটা এখানে বলে রাখি, এই যে লেখা আছে এখানে বর্ণোৎপত্তি স্থানানি, এটা কিন্তু পাণিনির অষ্টাধ্যায়ী যদি কেউ খুলে দেখে এইগুলো পাবে না। এগুলো কোথায় পাওয়া যাবে? পাণিনীয় শিক্ষা। পাণিনীয় শিক্ষা, পাণিনীয় শিক্ষা জিনিসটি কি, এটা একটু এখানে বলে রাখা আমি প্রয়োজন মনে করছি। এক সেকেন্ড, আমি একবার আমার ব্যাটারির চার্জটা দেখে নিই কতটা আছে। এক সেকেন্ড, আমি একটু আমি সাউন্ডটা অফ করছি, কারণ আমাকে ব্যাটারিটা চার্জে বসাতে হবে। এক সেকেন্ড। হ্যাঁ, আমার আওয়াজ পাওয়া যাচ্ছে কি এখন? এক সেকেন্ড। হ্যাঁ, আওয়াজ আমার পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট পাওয়া হ্যাঁ, যাচ্ছে। বাস, এটাই আর কি। তো হ্যাঁ, এবার ইচু, হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে পাণিনির, হ্যাঁ এই জায়গাটা একটু বোঝা প্রয়োজন আছে। এই যে তুমি বললে বেদ ও রক্ষার কথা, এই কথাটি প্রথম কোথায় পাই, মানে এই যে বেদ রক্ষা করবার প্রয়োজন আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যারা এই বেদিক চ্যান্টিং শেখে, তারা একটি বিশেষ গ্রন্থ তাদেরকে কণ্ঠস্থ করতে হয়, তাদেরকে সেটি পাঠ করা শেখানো সাধারণত হয়। সেটি হলো তৈত্তিরীয় আরণ্যক। ঠিক আছে? বেদের চারটে হ্যাঁ, আমরাও তৈত্তরীয় আরণ্যকেরই। হ্যাঁ, এই তৈত্তিরীয় আরণ্যকের অঙ্গ হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। এবং ওখানে প্রথম বললি কি, প্রথম অধ্যায় যদি বলি, প্রথম চ্যাপ্টার, সেটি হচ্ছে শিক্ষাবল্লী। শিক্ষাবল্লী বা সেখানে কি বলছে, আথা শিক্ষাম ব্যাখ্যাস্যামহ। তারপরে এই উচ্চারণ স্থানের কথা ওখানে আছে। উপনিষদ, উপনিষদ কিন্তু ব্রহ্মবিদ্যার জায়গা, সেখানে এইটার প্রয়োজন কি, কিন্তু তাহলেও সেটা আছে। গুরু সেইভাবে উপদেশ করছেন। শিক্ষা, এই শিক্ষা জিনিসটি কি? বর্ণোচ্চারণ শিক্ষা। বর্ণোচ্চারণ শিক্ষা, এটির ওখানে শিক্ষা দেওয়া হয়েছে উপনিষদের ওই বিশেষ জায়গায়। মানে এই শিক্ষাবল্লীতে অল্প, খুব অল্প কথা আছে, কিন্তু শিক্ষা আমাদেরকে পড়তে হয়। পাণিনি কি করেছেন, পাণিনির নিজের একটি শিক্ষা গ্রন্থ আছে। এবার অনেক বিতর্ক আছে, অনেকে বলে পাণিনি লিখেছেন, অনেকে বলে পাণিনি লেখেনি, সেই বিষয়ে যাচ্ছি না। কনসেনসাস ভিউ যেটা, যে পাণিনি এরকম লিখেছিলেন। সেটি কি, উচ্চারণের বিষয়ে কিছু তিনি কথা, সেখানে কিছু বক্তব্য তিনি সেখানে রেখেছেন, কিভাবে উচ্চারণ করব, সেই সেখানেই এই জায়গা এই সূত্রগুলো পাবো। যদি কেউ জিজ্ঞাসা করে যে এই আকুহা, আর হ্যাঁ সেখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমরা যখন পাণিনির সূত্র মুখস্থ করি বা যে কোনো সূত্র মুখস্থ করি, অ্যাজ সাচ প্র্যাকটিস করবার জন্য আমরা ভেঙে নিতে পারি। যেমন আমি বলছি এখানে, আকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ, এই যে আকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠঃ, এখানে
আকুহ। হচ্ছে অ এবং আ। কু হচ্ছে কবর্গ, ক খ গ ঘ না। তারপরে আছে হ। এইগুলির উচ্চারণের মুখ্য প্রয়ত্ন স্থান কি? কণ্ঠ। তারপরে ইচু ইয়াসানাম, এখানে ভুল লেখা আছে, তালু হবে না, তালুহু হবে, একটা বিসর্গ মিস এটা হয়ে এটা গেছে। এটা কোথায়, এটা কোথায়, মানে এই যে আকুহা বিশেষে এটা কোথায় আছে আমি পাচ্ছি না। এখানে এটা তো পাণিনীয় শিক্ষায় থাকার কথা। ওকে ওকে আঁকা। ওকে। আচ্ছা, তুমি 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 এটা মানে তুমি যে আমি আমি এটা চার্টে খুঁজছিলাম। ও না, চার্টে নেই, চার্টে সেইভাবে দেওয়া নেই, এটা একটা এই সূত্রগুলো নেই, মানে চার্টে অন্য কিছু থাকবে কিন্তু সূত্র আহ, এতে নেই, সূত্রগুলো তোমার পাণিনীয় শিক্ষাতে আছে। কিন্তু অ্যাজ সাচ এটা যেই কোনো ব্যাকরণের ক্লাসে এটা প্রথমে মুখস্থ করিয়ে দেওয়া হয়। আমি মুখস্থ মানে অনলাইনে আর আমি কি মুখস্থ করাবো, কিন্তু জেনে রাখা ভালো যে এগুলো আছে, এবং প্র্যাকটিস করতে করতে আপনা আপনি সব মনে থাকে। এটা আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করব আমরা। করে রাখলে ভালো ইচুয়েশন, তবে ঠিক হ্যাঁ, আছে। যেটা মুখস্থ করে রাখা প্রয়োজন সেটা আমি পরে দেখাবো। বাট হ্যাঁ, ঠিক আছে। মাহেশ্বর সূত্র মুখস্থ রাখতে হবে, ওইটা মিনিমাম, মানে ওইটুকু হ্যাঁ মুখস্থ থাকতেই হবে, ওটা না হলে হ্যাঁ হ্যাঁ ব্যাকরণ হবেই না আর কি। তো হ্যাঁ। মাহেশ্বর সূত্র মুখস্থ করতে হবে, এইটা অপশনাল, করে রাখলে খুব ভালো, কারণ পরে আমরা দেখবো উই উইল রেফার টু মাহেশ্বর সূত্র অলওয়েজ, এবং উই উইল partially বা occasionally refer to the উচ্চারণ সূত্রাস, মানে যখন দরকার হবে, কিন্তু মাহেশ্বর সূত্র তো লাগবেই, এছাড়া পাণিনি প্রবেশ তো হবেই না। আই এম নট ডুইং অ্যান অ্যাডভান্সড কোর্স ইন ব্যাকরণ, কিন্তু তাহলেও পাণিনির কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার। কারণ যদিও সিলেবাস প্রবেশের, যদি তোমরা কেউ সিলেবাস দেখো সংস্কৃত ভারতীর ওয়েবসাইটে গিয়ে, সিলেবাসটা যথেষ্ট সহজ, সেখানে পাণিনির পরিচয় অল্প, খুব খুব মিনিমাল একটা করানো হয়েছে। আমার চেষ্টা থাকবে সন্ধি সমাস পাণিনীয় স্টাইলেই যতটা করিয়ে দেওয়া করাবো, তার কারণ তাহলে পরে পরবর্তী ইনস্টলমেন্ট গুলো পড়াতে সুবিধা হয়। তো সেই জন্য, আর তাছাড়া একবার যদি ধরিয়ে দিই পাণিনিয়ান স্টাইলটা, তাহলে অনেকটা, তারপরে চাইলে লোকজন নিজেও বই পড়ে অনেকটা আয়ত্ত করতে পারে ব্যাপার। তো অন্তত সন্ধি সমাস এবং কিছুটা হলেও শব্দরূপ ধাতুরূপের ডেরিভেশনাল স্টাইল কিভাবে আসছে, এই যে রামাহা রামৌ রামাহা বলছি, এটা তো শুধু মুখস্থ বা গাঁতিয়ে নেওয়ার বিষয় নয়, এটা হচ্ছে, এটা একটা ডেরিভেশন হচ্ছে, কোনো একটি বিশেষ সূত্র বা সূত্র সমূহকে অবলম্বন করে রাম থেকে রামাহা রামৌ রামাহা ইত্যাদি ইত্যাদি আসছে। কাজেই সেই সেই ডেরিভেশনটাকে একটু বুঝে নেওয়া দরকার। আমি অন্তত প্রত্যেক স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ নপুংসক লিঙ্গের আমি একটা একটা করে পরে দেখাবো, যাই হোক সেটা বিষয়ান্তর হলো। ঋতুরসানাম মূর্ধা, ঋতুলসানাম দন্তাহা, এইভাবে এখানে যদি মূর্ধাহা হবে এটা ভুল, না এটা মূর্ধা ঠিকই আছে। আর এইগুলোকে বলা হচ্ছে দন্তাহা। তো এই জায়গাগুলো আমি স্কিপ করে যাচ্ছি একটু, কিন্তু নিজে দেখে নিতে হবে যে এই রে রে আর টাওয়ারগা, মানে টা ঠা ডা ঢা ড়া, র আর শ, এইগুলো মূর্ধা, বা তারপরে বাকি রেকার আর তাওয়ারগাহ আর ল এবং সা, এগুলো দান্ত, দাঁতের প্রয়োজন হচ্ছে বলবার জন্য। এটা আমাদের দরকার আছে দেখা, আমি একটু স্ক্রিনটা বড় করে দিই। তারপরে উপুপ উপুপ উপূপধ্মানীয়ানাম ওষ্ঠৌ, উপূপধ্মানীয়ানাম ওষ্ঠৌ, আমরা প্রথম ক্লাসেই দেখে নিয়েছিলাম, বিসর্গের পরে যদি প বা ফ আসে তাহলে বলবো এইগুলি, যেমন হচ্ছে বালাকাহ পাঠাতি, বালাকাহ পাঠাতি, একটা হচ্ছে বালাকাহ পাঠাতি, এখানে কি হচ্ছে বিসর্গটাকে আমরা পুরোটা বলছি, আরেকটাতে কি হচ্ছে বিসর্গটাকে অর্ধেকে থামিয়ে তারপরে প বা ফ বলছি। এই যে বিসর্গটাকে অর্ধেকে থামিয়ে দিচ্ছি বালাকাহ পাঠাতি, তাতে পটাও শুনতে অল্প ফয়ের মতো মনে হচ্ছে। তো এই উ উ, তারপরে প ফ ব ভ ম, তারপরে বালাকাহ পাঠাতি, এরকম যদি কোনো স্থল থাকে, এইগুলি বলবার জন্য
আমরা নিজেও দেখতে পারি বালাকাহ পাঠাতি বলবার সময় এই আমাদের ঠোঁটের প্রয়োজন হচ্ছে। তারপরে ন্যা মা না না আর না, এইগুলো নাক দিয়ে নেজলস আগেই দেখে নিয়েছি। তারপরে এ আই এগুলো বলার সময় কণ্ঠটা গিয়ে তালুতে লাগছে, তো কাণ্ঠা তালুহ বলা হলো। তারপরে ও দৌতোহ কণ্ঠোষ্ঠম ওয়াকারস্য দন্তোষ্ঠম। বাই দ্য ওয়ে, এই যে ওয়াকারস্য আসছে বা ও দৌতোহ আসছে, এই শব্দগুলো আসছে, এগুলো কিন্তু শব্দ রূপ থেকে আসছে। শব্দ রূপ যখন দেখবো তখন আমরা এগুলো ডিসকাস করব। আপাতত এইটুকুই বলবো যে এগুলো বিশেষ শব্দরূপ থেকে এই কথাগুলো আসছে। মূল শব্দগুলো আমরা তাও ধরতে পারছি, ও দাউ তো হো, তো ও আর আউ বা ওয়াকার তো ও, এই কথাগুলো আমরা ওখানে পাচ্ছি। তারপরে জিহ্বা মূলিয়স্য জিহ্বা মূলম, যখন আমরা বলছি মানে বিসর্গের পরে যদি আসে আপনার, যদি আসে ক বা খ, তাহলে সেখানে যে বিশেষ উচ্চারণটি হবে তার জন্য বালাকা খেলতি, তখন এটা কণ্ঠের তখন এটা জিভের মূলে গিয়ে লাগছে, জিভের মূলে গিয়ে সেই প্রয়ত্নটা হচ্ছে। তারপরে নাসিকানুস্বারস্য, নাসিকা অনুস্বারহ, যখন আমরা অনুস্বারহ বলি, যখন আমরা বলি বালকম বালকম, বা আমরা যখন বলি বিদ্যালয়ম প্রতি গচ্ছামি, এই যে বিদ্যালয়ম প্রতি গচ্ছামি, বিদ্যালয়ের দিকে যাচ্ছি, সেখানে বিদ্যালয়ম, এখানে যে অনুস্বারটি চলে আসছে তার জন্য বলা হচ্ছে সেটা নাসিকা বা নাক দিয়ে সেটা বলা হচ্ছে। এখানে একটি উচ্চারণ স্থানের চার্ট বানিয়ে দেওয়া আছে, সেটা আমাদেরকে পরে যদি কেউ মুখস্থ করতে চায় তো করতে পারে। যাই হোক, তো এটি হলো একটি বিশেষ স্থল যেটা আমাদের দরকার ছিল কমপ্লিট করা। আমি বুড়ি ছুঁয়ে চলে যাব এবার যুক্তাক্ষরে। আর গণিতাক্ষর আমরা দেখেছি, যুক্তাক্ষরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ডাইরেক্ট যেখানে ঢোকার কথা, কারণ যুক্তাক্ষর আমরা যারা যারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি তারা সবাই মোটামুটি জানি। যেমন আমি আগেই বলেছি যে, আচ্ছা বাই দ্য ওয়ে, গণিতাক্ষর হচ্ছে, এবার আবার বলে দিই যারা একটু পরে এসেছিলেন, ইয়তে যদি একটি হলন্ত থাকে, হলন্ত, তো তখন তার উচ্চারণ করা যাবে না। উচ্চারণ করবার জন্য আমাদেরকে আচবর্ণ বা স্বরবর্ণ বা অ আ ই ই ইত্যাদির মধ্যে থেকে কোনো একটিকে অবলম্বন করতে হবে। তো আমি আর এর মধ্যে যাচ্ছি না, এটা আমরা পরে এটা এটা দেখে নিতে হবে। আমি স্লাইডস গুলো শেয়ার করিনি, আমার দোষ হয়েছে, আমি স্লাইডস গুলো পরে শেয়ার করে দেব। এবার আমরা চলে আসি যুক্তাক্ষর নামপদম। তো এবার আমরা, হ্যাঁ, এই জায়গাটি এবার একটি হচ্ছে গণিতাক্ষরা। গণিতাক্ষরা মানে কি? গণিতাক্ষরা মানে হচ্ছে ব্যঞ্জনকে উচ্চারণ করবার জন্যেও আমাদের স্বরের দরকার হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে গণিতাক্ষরাণী। আরেকটি হচ্ছে যদি আমাকে দুটি ব্যঞ্জনের কম্বিনেশন করতে হয়, এই কম্বিনেশনকে আমরা বলবো যে যুক্তাক্ষর। যখন আমরা বলছি অক্ষরাহ অক্ষরাহ অক্ষরাহ, বা যখন আমরা বলছি ক্ষেত্রজ্ঞঃ ক্ষেত্রজ্ঞঃ, এইরকম যখন শব্দ ব্যবহার করছি, গীতায় যেমন আছে এই কথাটি বারবার আসে ক্ষেত্রজ্ঞঃ, বা যখন আসে ক্ষেত্র, এরকম যখনই কথা আসছে তখন তখন বুঝবো যে এই যে ক্ষ অক্ষরটি বা ক্ষত্রিয়, আমরা বাংলায় বলি ক্ষত্রিয়, এটা কি সংস্কৃত, তো এটা ক্ষত্রিয়, বা এটা কিভাবে আসছে? এটা আসছে ক আর এই মূর্ধন্য স দিয়ে, বা আমরা যাকে বলি স, ঠিক আছে, এইটিকে মিলিয়ে দিলে একটি আমরা পাচ্ছি সংযুক্তাক্ষর। তো যুক্তাক্ষরে দুটি প্রভেদ আছে, একটি হচ্ছে গুণিত, একটি হচ্ছে সংযুক্ত। এইগুলো আমাদের মোটামুটি জেনে রাখা প্রয়োজন। স্লাইডস গুলো নিজে নিজে দেখে নিলে ভালো, দরকারে আমাকে জিজ্ঞেস করা যাবে, কোনো অসুবিধাই নেই। এই এই এক্সাম্পল গুলো ভালো করে একটু দেখতে হবে, আমি স্কিপ করে যাচ্ছি অ্যাজিউমিং এটা আমাদের বাংলায় কিছুটা পরিচয় আছে।
এবং এটা যেহেতু প্রবেশ সিলেবাসেও নেই, নিজে নিজে দেখে নিলে ভালো। না হলে তো আমি আছি, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে বা ফোনেও জিজ্ঞেস করে নেওয়া যাবে আমাকে। আর তবে হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল একটা রিভিশন ক্লাস যখনই মাঝে মাঝে নেব, আমি এগুলো রিভিজিট করব, আমি দেখাবো। আপাতত আমরা ঢুকে যাচ্ছি এতে, আমরা ঢুকে যাচ্ছি প্রপার সংস্কৃত স্পিকিং বা সংস্কৃত রাইটিং, অনুবাদ ইত্যাদির যে বেসিক বিল্ডিং ব্লক, অর্থাৎ পদম, ওয়ার্ড, শব্দ। যদিও শব্দ আর পদ কিন্তু আলাদা জিনিস, শব্দ আর পদ এক নয়, আমার এখানে বলে দেওয়া প্রয়োজন আছে যে শব্দটির অর্থ কিন্তু ব্যাকরণে আলাদা। আমরা এমনি বলে দিই, হ্যাঁ, শব্দটা ইনফ্যাক্ট বলা উচিত আমার একটি, মানে তুলনায় অনেকটি ব্যাপক অর্থের শব্দ। আর যখন পদম বলছি, এই শব্দটি যখন বলছি, এর একটি বিশেষ অর্থ ব্যাকরণে আছে, দেখছি সেটা কি। একটা টেকনিক্যাল ডেফিনিশনও আছে, সেটাতে আমরা পরে যাব। আপাতত এটা দেখি। বলা হচ্ছে বর্ণানাম অর্থবান সমূহঃ পদম, বর্ণের অর্থবান সমূহকে পদ বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি এখন বলি একটি উদাহরণ দেওয়া যায়, ডিথ, না ডিথ তো এমনিতে রূঢ় অর্থ আছে, একটি উদাহরণ দিই। টিথ, টয় দীর্ঘ ইকার থ, এই শব্দের সংস্কৃতে কোনো অর্থ নেই, টিথ কোনো অর্থ নেই। হ্যাঁ, অক্ষরের সমূহ বটে, ট, টয় হলান্ত আছে, তার সঙ্গে আমি একটা দীর্ঘ ইকার যুক্ত করছি, তার সঙ্গে একটি থকার যুক্ত করে দিলাম, খুব সুন্দর, তাতে কি পেলাম? টিথা। কিন্তু এই টিথা তো কোনো অর্থ নেই এর। মাহেশ্বর সূত্রকেও তো আমরা পদ বলতে পারবো না, সেটাও তো কোনো অর্থহীন না। মাহেশ্বর সূত্র অবশ্যই, সেইগুলো মাহেশ্বর সূত্র আমি একবার বলে দিই, আবার যেহেতু কিছু লোকজন জয়েন করেছেন একটু পরে। মাহেশ্বর সূত্রটা কি? মাহেশ্বর সূত্র হচ্ছে নৃত্যাবসানে নটরাজ রাজ ননাদ ঢক্কাম নবপঞ্চবারম, এইভাবে একটি শ্লোক আছে। শ্লোকটির অর্থ হচ্ছে, আমি পুরো শ্লোকটি যা বলছি না, শ্লোকটির অর্থ হচ্ছে যে পাণিনি ঋষি পড়াশোনায় খুব একটি ভালো ছিলেন না বলা হয়, তার গুরু ভাই কাত্যায়ন পড়াশোনায় বরং খুব ভালো ছিলেন, এরকম একটি গল্প আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এই কাত্যায়ন পড়াশোনায় ভালো, পাণিনি পড়াশোনায় ভালো নন, পাণিনি গুরুর কাছে বকা খান। কি করবেন পাণিনিকে বলা হলো, গুরু বলেন তপস্যা করো, ঠিক আছে, পাণিনি গেলেন, তপস্যা করলেন, শিবের তপস্যা, তপস্যার শেষে শিব তাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে 14টি সূত্র দিলেন। 14টি সূত্র কিভাবে আসছে? শিবের নৃত্যের থেকে ডমরুর যে আওয়াজ হচ্ছে সেখান থেকে 14টি সূত্র আসছে। এই সূত্রগুলো হচ্ছে একটি বিশেষ ক্রমে সাজানো স্বর এবং ব্যঞ্জন, একটি বিশেষ ক্রমে সাজানো হয়েছে। আই উন রেল রেক এ ওং আই আউচ, এইভাবে আসছে 14টি সূত্র। এই 14টি সূত্রের, এবার যদি আমি জিজ্ঞেস করি, এখানে কিছু ক্লাসে লোকজন আছেন, তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, শুভাশিস বোধহয় আছেন তাই তো, যদি আমি জিজ্ঞেস করি যে আমি যদি এখন বলি আই উন, আই উন, এটার কোনো অর্থ মনে হচ্ছে আপাতত? না, না তো, মানে আমি হ্যাঁ না। এইগুলো, হ্যাঁ, কিন্তু তাই জন্য এটাকে আমরা পদ বলবো না, এটাকে আমরা পদ বলবো না। অথচ এই সূত্রগুলির আমাদের প্রয়োজন হবে যখন আমরা পাণিনি কিছু সংজ্ঞা নিজে নিজে গড়বেন, তখন এই সূত্রগুলোর প্রয়োজন হবে। পাণিনির নিজের ভাষা তৈরি করবার জন্য এই সূত্রগুলির প্রয়োজন আছে, ঠিক আছে? এই এইগুলোর থেকে, আচ্ছা, যেই কোনো পারমুটেশন কম্বিনেশন নিয়ে নেব কি 14টি সূত্র থেকে? না, যেই কোনো পারমুটেশন কম্বিনেশন নেওয়া যাবে না। এই 14টি যে সূত্র, অক্ষর 50 মাত্রিকা যে আছে, তাকে যে সাজানো হয়েছে একটি বিশেষ ক্রমে, এই বিশেষ ক্রম থেকে পাণিনির দরকার অনুযায়ী, যেমন আমি একটা বললাম উদাহরণ, আই আই ওন রেল রেক এ ওং আই আউচ,
অ থেকে চ হলন্ত এখান অব্দি গেলাম, এটি একটি প্রয়োজনীয় জিনিস পেলাম। তাছাড়া আরো অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পেতে পারি এখান থেকে। কি প্রয়োজনীয় কি প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় জিনিস গড়বার বিধি কি, সেটা জানবার জন্য একটি বিশেষ সেট অফ ফর্মুলাস আছে, যাকে বলা হয় প্রত্যাহার সূত্র। আমি প্রত্যাহার সূত্রের বিষয়ে যাচ্ছি না, একটি বিশেষ নিয়মাবলী আছে। যাই হোক, কথা হলো পদম, পদ শব্দের অর্থ কি? অর্থবান সমূহ। আচ্ছা, আরেকটি অর্থ আছে পদ শব্দের, সুপ্তিঙ্গন্তম পদম। এইটুকু বলে রাখি, যখন আমরা শব্দরূপ বলি রামহ রামৌ রামাহা, যখন আমরা কর্তা বিষয়ক জিনিসপত্র নিয়ে ডিসকাশন করছি, রাম যাচ্ছে, রামকে কিছু দিচ্ছি, রামের জন্য, রামের মধ্যে ইত্যাদি ইত্যাদি, রামের সঙ্গে ইত্যাদি ইত্যাদি যখন বলছি, তখন যে শব্দরূপ, যে শব্দ, ওই শব্দগুলোকে যেগুলো এরকম সেন্স দিচ্ছে, কারোর জন্য বা কারোর মধ্যে ইত্যাদি ইত্যাদি, কারোর সঙ্গে, এই যে সেন্স পাচ্ছি কিছু বিশেষ শব্দের মধ্যে দিয়ে, সেই শব্দ এবং যাকে আমরা বলি ভার্বাল ফর্মস, যাচ্ছে, খাচ্ছি, খাবো, বা খাদামি, খাদিষ্যামি, গচ্ছামি, গামিষ্যামি ইত্যাদি ইত্যাদি যখন বলবো সংস্কৃতে, এই শব্দগুলোকে আমরা বলবো পদম। যাই হোক, এখানে খুব সহজ একটি পরিভাষা দিয়ে আমরা শুরু করছি, অর্থবান, a meaningful combination of varnas, alphabets is known as padam. যেমন রামহা, সীতা, গচ্ছতি, বিষ্ণুহু, নামামি, প্রণাম করছি, নামামি, গচ্ছতি, যাচ্ছে, রামহা, সীতা, বিষ্ণুহু, এইগুলি বিশেষ বিশেষ ব্যক্তির নাম। আচ্ছা, রামহা, এগুলো কি র্যান্ডামলি কোনো নাম দিয়ে দেওয়া হয়েছে? যেমন আজকাল আমরা দেখি অনেকে কিয়ারা বা টিয়ারা এসব নাম ঠাম দেয় বাচ্চাদের, অনেক রকম নাম হয়, ওইগুলো কিন্তু তাহলে পদ নয়, বাই দ্য ওয়ে, এটা বলে রাখলাম, এই কথাটা জেনে রাখা দরকার। অনেক সময় আমরা কি করি আজকাল, এটা এমনি বলছি, যে যখন আমরা শব্দ, বাচ্চার নাম দেওয়া হয়, অনেক সময় লোকজন কি করে দুটি শব্দকে মিলিয়ে একটি নাম করে দেয়। যেমন রালিয়া হলো, উদাহরণ দিচ্ছি, এমনি কিছু পপুলার পপ উদাহরণ দিচ্ছি, রালিয়া করে দেয় বা বিরুষ্কা করে দেয়। এই শব্দের কিন্তু কোনো অর্থ নেই। তো এইগুলো কি হয়ে গেল? এইগুলো হয়ে গেল অপদম। অপদম বর্ণের কম্বিনেশন বটে, বিরুষ্কা, আমি তো ওটা, উই ক্যান স্পেল ইট, বর্ণের কম্বিনেশন হিসাবে লিখতে পারবো, কিন্তু এর কোনো অর্থ নেই। আচ্ছা, রামহা, সীতা, এগুলোর কি অর্থ আছে? অবশ্যই অর্থ আছে, রূঢ় অর্থ আছে, যৌগিক অর্থ আছে, আবিধানিক অর্থ আছে, সব রকম অর্থ আছে। কাজেই এই শব্দগুলোর মিনিংফুল, বা যখন আমরা বলছি প্রান্তিক, বা যখন আমরা শুভাশিস বলছি, বা যখন আমরা পৌলমী বলছি, বা ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আমরা যখন বলছি, সেইগুলো মিনিংফুল নাম। তো এই জন্য নাম রাখার বিষয়ে আমার মনে হয় সাবধান থাকা এই উচিত। প্রান্তিক নামটা কি গ্রামাটিক্যালি ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ কি, যতটুকু জানি এটা ঠাকুর রেখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি সংস্কৃত ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে কি জিনিসটা কারেক্ট, যদি সন্ধি বিচ্ছেদ করা হয়? কারেক্ট কারেক্ট, মানে সন্ধি বিচ্ছেদ না, এটাতে বিশেষ প্রত্যয় প্রয়োগ হবে এটাতে, সেটা করলে প্রান্তের, যে প্রান্তের, ওই জন্য ওখান থেকে শব্দটি আসবে, একটি বিশেষ প্রত্যয় লাগিয়ে দিলেই শব্দটি আমরা ডেরাইভ করতে পারি। ঠিক আছে? তো প্রান্তিক হলো বা শুভাশিস, এই শব্দগুলো কিন্তু তৎসম হলো, এগুলো কিন্তু যথেষ্ট রেশনাল আছে, এগুলো কিন্তু এমনি, মানে আমি ডেরাইভ করে দেখিয়ে দিতে পারি, পরে দরকার হলে আমি তোমাকে তোমার নামটা ডেরাইভ করে ক্লাসের পরে আমি দিয়ে দেবো তোমাকে, যে এটা এইভাবে আসছে, বিশেষ সূত্র অবলম্বন। ওকে, ঠিক আছে? ওকে। যাই হোক, এবার যেমন আমরা যখন বলি পৌলমী শব্দ আছে, যে ক্লাসে ছিল কিছুক্ষণ আগে অবধি, ক্লাস মানে সেই রেকর্ডিং করে তার ইউটিউব চ্যানেলে হোস্ট হয়। পৌলমী শব্দের অর্থ কি? যখন আমরা বলি পুলোমা ঋষেহে আপত্যা, তার কন্যা, তাকে বলা হচ্ছে পৌলমী, এইভাবে আমরা বলি। তো এরকম বিভিন্ন রকমের শব্দ আছে। তো বিষ্ণু বলি, বিষ্ণু, তো ব্যাপনোতি ইতি বিষ্ণু, যিনি
সবকিছু বেপে আছেন, যিনি সবকিছু one who perfect- একটা 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 প্রশ্ন করতে পারি? একদম যেরকম কি পুলমান মানে যেমন কি পুলমানের যিনি পত্রী তিনি পৌলমী, ঠিক আছে, হুম। কিন্তু এখন পুলমানের ফেমিনিন জেন্ডারের পৌলমী, এটাও কি বলতে পারি নাকি পুলমানের ফেমিনিন জেন্ডার অন্য কিছু? না, মানে এখানে পৌলমী শব্দটি যেভাবে আসছে সেটা কিন্তু সেন্স অফ, মানে প্রত্যয়গুলো ওইভাবে তৈরি হয়, ঠিক আছে। যখন আমরা কৌন্তেয় বলি, কৌন্তেয়া বলি, তখন আমরা কিন্তু ওখানে কোনোদিনই আমরা এটা বলি না সেখানে যে কুন্তির বর, মানে পাণ্ডুকে আমরা কৌন্তেয় বলি না। তো সেখানে এই যে প্রত্যয়গুলো হ্যাঁ, আছে, ওটাই আমার হ্যাঁ, এই প্রত্যয়গুলো খুব স্পেসিফিক, যে বর বলতে কোন প্রত্যয় ব্যবহার করব, এবং ছেলের জন্য যদি প্রত্যয় ব্যবহার, যেমন রাধার ছেলে রাধেয়, মানে কর্ণ, বা ইত্যাদি ইত্যাদি, বা দশরথের ছেলে দাশরথী, এইগুলোর জন্য বিশেষ প্রত্যয় আছে, সেগুলো আমরা পরে দেখবো। এটা ফার্স্ট কোর্সে অল্প কিছু দেখবো, সেকেন্ড কোর্সে অ্যাডভান্সড প্রয়োগগুলো দেখবো। এবং মেয়েদের ক্ষেত্রে তো বিশেষ ব্যাকরণের প্রক্রিয়াই আছে, স্ত্রী প্রত্যয় বলা হয়, সাফিক্সেস which are used to derive feminine words। তো সেটা একটি বিশেষ প্রকরণ ব্যাকরণে, পুরুষ বা নপুংসকের জন্য এগুলো নেই, এগুলো স্ত্রীর জন্য আছে, একটি বিশেষ প্রকরণ আছে, স্ত্রী প্রত্যয় বলা হয়। যাই হোক, তো আমি সেই বিষয়ে এখন আর যাচ্ছি না। আপাতত এটুকু বলি যে রামঃ সীতা গচ্ছতি বিষ্ণু নমামি ইত্যাদি, এগুলো অর্থবান শব্দ। হ্যাঁ, এবার আসলাম নাম পদম সুবন্তম। তারপরে এখানে বলা হচ্ছে লিঙ্গানাম পরিচয়। আচ্ছা, জিনিসটা কি এখানে একটু বলে দিই, অল্প বলে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে, আমি আগেই বললাম সুপ্তিঙ্গন্তম পদম। এই সুপ্তিঙ্গন্তম পদম জিনিসটা কি? যখন আমরা বলছি, শব্দগুলো খেয়াল করতে হবে এখানে। যখন আমি বলছি বালক, বা যখন বলছি রাম, এখান থেকে বলছি রামঃ রামৌ রামাহ রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামাইঃ রামায় রামাভ্যাম রামেভ্যঃ ইত্যাদি ইত্যাদি। রাম মূল শব্দ থেকে এত কিছু জেনারেট হলো, কি করে জেনারেট হলো? রামের পিছনে আমি একটি বিশেষ প্রত্যয় সমূহ ব্যবহার করব, প্রত্যয় সমূহ ব্যবহার করব, এবং যেই কোনো শব্দের সঙ্গে, মূল শব্দের সঙ্গে সেই প্রত্যয় সমূহ ব্যবহার করলে, সন্ধির বিশেষ কিছু নিয়ম জেনে নিলে আমরা সেই শব্দের শব্দরূপ জেনারেট করতে পারবো। শব্দরূপ জেনারেশনের ডিটেলসে ফার্স্ট কোর্সে আমি প্রথম 10টি যে লেকচার হবে আমাদের, মানে প্রবেশ সিলেবাস, বা প্রথম 20টি যে লেকচার হবে, সেখানে আমি এই শব্দ ডেরিভেশনে যাব না। প্রথমে আমরা ভাষাটিকে আয়ত্ত করে নেব, তারপরে আমি শব্দ ডেরিভেশনের টেকনিকটা পরে শেখাবো। তারপরে আগে সন্ধি শিখতে হবে, তারপরে সেটা শেখাবো। যাই হোক, আপাতত জানতে হবে যে একটি বিশেষ প্রত্যয় সমূহ আছে, যাকে আমরা বলি সুপ প্রত্যয়াস। এই সুপ প্রত্যয়, যেহেতু সুপ প্রত্যয় একটি শব্দের অন্তে ব্যবহার হচ্ছে, তাকে বলা হচ্ছে সুবন্ত। সুপ জোড় আন্তঃ, পটা ব হয়ে যাচ্ছে সন্ধির একটি বিশেষ নিয়মে। আমি আবার সেটা স্কিপ করছি, যখন সন্ধি শিখবো তখন সেটা দেখবো। তো বালহা, বালহা শব্দটি আসছে একটি বিশেষ সুবন্ত প্রত্যয়ের যে সমূহটি আছে, তার একটি বিশেষ প্রত্যয় থেকে, সেই প্রত্যয়ের নাম কি হচ্ছে সু। বাল জোড় সু, সেটা হয়ে যাবে বালহা। বালাসু হবে না, বালহা হয়ে যাবে। কেন হবে? উই উইল সি ইট লিটল লেটার, এখন নয়। জেনে রাখি, সুবন্ত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রত্যয় সমূহ, যেটি একটি শব্দের পিছনে ব্যবহার করে নিলে আমরা শব্দরূপ জেনারেট করতে পারবো। সুপ যেহেতু সেই শব্দের অন্তে ব্যবহার হচ্ছে, সেই জন্য বলবো সুবন্তাহা, সুবন্ত শব্দাহা। এই সুবন্ত শব্দাহা যাকে বলা হচ্ছে, তার কতগুলি প্রভেদ লিঙ্গ অনুসারী। তার প্রভেদ হচ্ছে 3 রকম। কি কি? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। অর্থাৎ আমাদের এই 3টি জিনিস পাচ্ছি।
হ্যাঁ, এবার উদাহরণ কি পুল্লিঙ্গের? বালাহা, হাস্তাহা, বৃক্ষাহা আর সর্পাহা। তাছাড়া অনেক হতে পারে, বিদ্যালয়াহা ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখে নিতে হবে। বালিকা, শিক্ষিকা, লতা, শালা। আচ্ছা, শুধু আকার হলে কি মেয়ে হবে? না না, এরকম কোনো কথা নেই। নদী, তারপরে আরো অনেক শব্দ আছে যেগুলো আহ স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়। আর এখানে কিছু শব্দ দেওয়া আছে। তারপরে আছে নপুংসকলিঙ্গ, নেত্রম, পুস্তকম, কমলম, ফলম। আচ্ছা, কমল শব্দটি বড় অদ্ভুত। কমল শব্দটির একটি ব্যাপার আছে। মানে যখন আমরা লোটাস বলি, লোটাসের যে বিভিন্ন শব্দ প্রয়োগ হয় লোটাসের জন্য, সেই সব কয়টা কিন্তু আবার নপুংসক লিঙ্গ নয়। ভারী অদ্ভুত জিনিস। মানে কমলম বলছি ঠিক আছে, আবার যখন আমরা রাজীব বলি, রাজীব শব্দটি কিন্তু আবার নপুংসক লিঙ্গ নয়, এটি আবার হ্যাঁ, এটা পুল্লিঙ্গ। পুংলিঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা পঙ্কজ তো পুল্লিঙ্গ। পঙ্কজ পুল্লিঙ্গ, পঙ্কজ পুল্লিঙ্গ, হ্যাঁ, রাজীব পুল্লিঙ্গ, অরবিন্দ পুল্লিঙ্গ। ঠিক আছে? অরবিন্দ পুল্লিঙ্গ। হ্যাঁ, তো এরকম অনেক আছে। আবার কামাল, ভারী অদ্ভুত, কামাল শব্দটি নপুংসকলিঙ্গের। কারণ আছে, আন্তাবড়ি কিছু হয় না, লিঙ্গ নির্ধারণের পদ্ধতি আছে, সেটাকে বলা হয় লিঙ্গানুশাসনম। পাণিনি সব পড়ে গেছেন, পাণিনি কিন্তু কিছুই খুব একটা বাদ রাখেননি। ওটাকে বলা হয় লিঙ্গানুশাসনম, এটি পড়ানো হয়। লিঙ্গানুশাসনম আমরা খুব একটি দেখবো না, কিন্তু মাঝে সাঝে আমি কিছু প্রসঙ্গ হলে তার কথা বলে দেব। তো যাই হোক, তো কিছু শব্দ আছে, পর্ণম, পাত্রম, বনম, পুষ্পম, গৃহম, কমলম, নয়নম, জ্ঞানম ইত্যাদি ইত্যাদি। আহ এগুলো আমরা বলে থাকি। আচ্ছা, আবার এটাও দেখি যে এই যে আমি এখন জ্ঞানম বললাম, এটাকে জ্ঞানম বলা উচিত। আবার আর্য সমাজের আচ্ছা, এরকম কি কোনো ব্যাপার আছে যে যেগুলো নপুংসক লিঙ্গের সেটাকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করা যায় কিন্তু পুংলিঙ্গে কনভার্ট করা যায় না? আহ না, এরকম কোনো ব্যাপার নেই, বরং নপুংসক লিঙ্গের জিনিসপত্রগুলোকে পুল্লিঙ্গে কনভার্ট হয়ে যায় তৃতীয়া বিভক্তির থেকে। ঠিক আছে? হ্যাঁ, মানে ওকে। হ্যাঁ, যখন তৃতীয়া বিভক্তিতে চলে গেলাম, মানে হ্যাঁ, এই যে নেত্রম বলছি, হ্যাঁ। নেত্রম, নেত্রে, নেত্রাণী। হ্যাঁ, তারপরে যখন নেত্রেণ, নেত্রাভ্যাম, নেত্রাইহি হয়ে গেল, ওখান থেকে পুল্লিং হয়ে যায় ওটা। তো বরং ওটা পুরুষের দিকেই ওর ঝোঁকটা বেশি। তো দার্শনিক দিক থেকেও ভাবা যেতে পারে যে, মানে এর এক দার্শনিক ব্যাখ্যাও করা যেতে পারে, সেটা আমি ক্লাসে করছি না। কিন্তু আমরা যখন, মানে আমি ওইভাবে ভাবলাম আর কি, যে কামালের তো কামালা হলে তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল, কিন্তু কামালের পুংলিঙ্গ করতে গেলে কি হবে? আচ্ছা, না না, মানে আহ, আহ, আর 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 কমলা শব্দটি কিভাবে আসছে? কমলা শব্দটি যদি তুমি সেইভাবে দেখো, যে কমলা স্ত্রী, মানে কমলমের স্ত্রীলিঙ্গ না, মানে স্ত্রী, স্ত্রী কমল সেটা হলো না। সেটা তখন আমাকে ভাবতে হবে যে কমল, কমলে যিনি কমলাসনে স্থিতা, বা কমলে স্থিতা, কমলে ওকে, ওকে, তিষ্ঠবতী ওকে। সা, এইভাবে আমাকে বিলঙ্গিং টু কামালা। ওকে, হ্যাঁ, ওকে। ও তোমাকে তখন একটা সমাস লাগিয়ে ডেরিভেশন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তখন তোমাকে সমাস দিয়ে করতে হবে, যে হ্যাঁ তুমি তখন বলবে সপ্তমী তৎপুরুষ, কামালে তিষ্ঠাবতী, কমলের উপরে তিনি বসে আছেন, কামালাস্যোপরি তিষ্ঠাতি, তিষ্ঠাবতী বলবে, তখন বলবে তুমি কামালা, এরকম বলতে পারো। যেমন মা লক্ষ্মীর জন্য আমরা সাধারণত বলি। তো তো কিন্তু কথা আছে। তো এবার হ্যাঁ, এবার দশমহাবিদ্যার কমলার ডেরিভেশন কিভাবে আসে সেটা তুমি ভালো জানবে। তাকে কেন কমলা বলা হচ্ছে আমার সেই বিষয়ে একদম আইডিয়া নেই। বাট ওটা তো মানে যৌগিক ব্যাখ্যা ইত্যাদি চলে যায়। আচ্ছা, আচ্ছা, আমার একদমই আইডিয়া নেই, কিন্তু ইট মাস্ট বি ভেরি ইন্টারেস্টিং, আমাকে দেখতে হবে সেটা। যাই হোক, এবার এতেই আমি এন্ড করি, ক্লাসটা 10টা 2 হলো। তো আমরা মোটামুটি পদে ঢুকলাম। আহ, আমি স্লাইডস গুলো শেয়ার করিনি, আমারই প্রমাদ ছিল এবং আমি অন্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। স্লাইডস গুলো আমি ফোল্ডারে এবার দিয়ে, ফোল্ডারে দেওয়াই আছে, আমি জাস্ট আইডি গুলো আমাকে একটু অ্যাড করতে হবে, আমি সেটা করে সবার সঙ্গে শেয়ার করে দেব। এরই সঙ্গে আমি রেকর্ডিংটা বন্ধ করছি। আগামী ক্লাস থেকে আমরা কিন্তু শব্দরূপ কিছুটা অল্প দেখব, এবং বেসিক এই যে বালাকাহ গচ্ছতি, রামহ পঠতি, আহম পঠামি, বয়ম পঠামহ, এই জায়গায় প্রবেশ করে যাব। মানে বেসিক কনভারসেশনাল সংস্কৃত ওয়ার্ড কনস্ট্রাক্ট,
এই জায়গাগুলোতে আমরা এবার প্রবেশ করার মতো একটি স্থিতিতে আছি। হ্যাঁ, তবে আগেই বলেছি, ভাষা কেউ শুধু কোর্স করে শিখতে পারে না। ভাষা আমাদেরকে শিখতে হয় চর্চা করে। যারা যারা কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন সংস্কৃত স্তোত্রাদি পাঠ যেটুকু তারা করে থাকেন সেটা এবার থেকে একটু অ্যালার্ট হয়ে পাঠ করবেন। অ্যালার্ট হয়ে পাঠ করলে তাহলে বুঝতে পারবেন যে এই যে পড়ানো হচ্ছে ক্লাসে তার ইউটিলিটি কোথায়। ওটা হবে, আরো আরো 5-10টা ক্লাস হলে সেটা বুঝতে পারবেন। প্রথম। আরেকটা হচ্ছে, যত সম্ভব সংস্কৃতের নিউজ হয়, বার্তাবলী, দূরদর্শনে বার্তাবলী একটি নিউজ বাইট ওরা করে, 10 মিনিটের হয়, প্রত্যেক সপ্তাহে বোধহয় একদিন আসে বা হয়তো প্রত্যেকদিনই আসে। সেটা ইউটিউব চ্যানেলে ওটা সার্চ করলে বার্তাবলী দেখতে পারবেন। শুনে কান তৈরি করতে হবে। কোনো বাচ্চা কিন্তু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দেখে বাংলা বলা শেখে না। সে আগে মা বাবাকে বাংলা বলতে শোনে, তারপরে সে বাংলা বলা শেখে। ঠিক আছে? তো কানটা তৈরি করা দরকার। কানটা তৈরি হলে আপনি কথা বলার কনফিডেন্স আসবে। আর যদি কারো মনে হয় যে মানে আর হ্যাঁ, এটাও করা যেতে পারে যে আমার সঙ্গে যখন কথা বলছেন কেউ, আস্তে আস্তে অ্যাজ উই পিক আপ সংস্কৃত, ভুল বললে কোনো অসুবিধা নেই, চেষ্টা করে আমাদেরকে সংস্কৃত কথা বলার অভ্যাসটা করতে হবে। যাই হোক, তো আমি এখানে স্লাইডস গুলো শেয়ার করা বন্ধ করি এবং আমি চটপট করে একটু রেকর্ডিংটাও বন্ধ করে দিই। 1 সেকেন্ড।